আজমেরি। মাহির আবার বলল। এলাকার রানী। সবাই একসাথে। আজমেরি। লামিয়া হাত তুলে বলল। আমার রানী তোমার রানী। তারা একসাথে স্লোগান দিল। আজমেরি বেগম, আজমেরি বেগম। লামিয়া আবার স্লোগান ধরল। আজমেরি বেগম। কিছু হলে সবাই একসাথে চিৎকার করলো। জ্বলবে আগুন ঘরে ঘরে। চিৎকারে চারদিক কেঁপে উঠল। হামিদা, রাশেদ আর আরিফ বসে বসে হেসে কোটি কোটি হয়ে গেল। আর খানবাড়ির ছেলেমেয়েরা সবাই হা করে তাকিয়ে আছে তাদের দিকে। তাদের বিশ্বজয়ের উল্লাসে বাড়ির সব লোক বাগানে বেরিয়ে এলো। লামিয়া, তাইবা, মাহির আর লামহা চেঁচিয়ে চিৎকার করছে, হাসাহাসি করছে। ঠিক তখনই পিছন থেকে ঝাঁটা হাতে হাজির হলেন লতিফা বেগম। সবার আগে গিয়ে রাশেদ, হামিদা আর আরিফের পিঠে ঠাস ঠাস করে কয়েকটা বাড়ি বসালেন। বাড়ি খেয়ে হাসতে থাকা তিনজনের মুখ হঠাৎ থমকে গেল। তারা দাঁড়িয়ে রইল গম্ভীর মুখে। এমন দৃশ্য দেখে লামিয়া, লামহা, তাইবা আর মাহির একসাথে চিৎকার করে দৌড় দিল। লামিয়া বলল। পালা ভাই, নয়তো এই ঝাঁটাওয়ালি আমাদের ভর্তা বানিয়ে ফেলবে আজকে। লতিফা বেগম রাগে গর্জে উঠলেন। আল্লাহ, সকালে উঠেই সব শুরু করছিস। আজকে তোদের একদিন কি আমার একদিন। বলে তিনি তাদের পিছু নিয়ে দৌড়াতে লাগলেন। পিছন থেকে রাশেদ মুখটা গম্ভীর করে বলল। মেজমা, তাহলে আমাদেরই বাবা মারলেন কেন? শাড়ির আঁচল কোমরে টেনে নিয়ে লতিফা বেগম বললেন। ছোটরা ঝগড়া করছিল আর তোরা তাদের উস্কে দিচ্ছিলি, তাই। তাদের এই কাণ্ড দেখে খান পরিবারের সবাই হেসে উঠল। রাশেদ, হামিদা আর আরিফ ভ্রু কুচকে তাকালো পিছনের দিকে। এইবার হামিদা খেয়াল করলো সাফওয়ানকে। কত বছর পর প্রিয় মানুষটিকে সামনে দেখছে সে। আগের চেয়ে আরো সুন্দর হয়েছে সাফওয়ান। বাদামি চোখ, কুচকুচে কালো চুল, পরনে কালো টি শার্ট আর ট্রাউজার। হেসে হেসে সবার সঙ্গে কথা বলছে। সাফওয়ানও তাকালো হামিদার দিকে। চোখে চোখে হতেই হামিদা লজ্জায় চোখ ফিরিয়ে নিল। পাশ থেকে শারমিন হেসে বলল। ও গড, খুব ইন্টারেস্টিং ব্যাপার তো, আমার ভীষণ দারুণ লাগছে। বলে সে হাসতে লাগলো। তার কথা শুনে রাশেদ চোখ তুলে তাকালো, দেখলো শারমিনের হাসি মুখ। চোখাচোখি হতেই শারমিন হালকা একটা হাসি দিল, কিন্তু রাশেদ তাড়াতাড়ি মুখ ফিরিয়ে নিল। শারমিন সেটা মনে দেখে মন খারাপ করলো। ওদিকে এখনো লতিফা বেগম ঝাঁটা হাতে দৌড়াচ্ছেন। লামিয়া, মাহির, তাইবা আর লামহার পেছনে। আনিসুল সাহেব এসে শফিকুল খানকে বললেন। চল আমরা সবাই একটু বাইরে ঘুরে আসি। শফিউর সাহেব একটু দ্বিধা করে বললেন। কিন্তু তখনই হামিদ সাহেব বললেন। আরে এসব কোনো ব্যাপার না, মাঝে মধ্যে এমন হয়। বলেই বাড়ির সব কর্তারা বাহিরে বেরিয়ে গেলেন। এদিকে তাইবা, লামহা দৌড়ে বাসার ভিতরে ঢুকে পড়ল। লামিয়া ছুটে গিয়ে লুবনা বেগমের পিছনে দাঁড়ালো। লুবনা বেগম হেসে বললেন। পিছন থেকে আজমেরি বেগম হাঁক ছাড়লেন। খবরদার মেজো বউ, আমার নাতনির গায়ে হাত দিবা না কইলাম। যদি হাত দিস তাইলে আজকেই একখান বিরাট বড় ফাটাফাটি হইব। লতিফা বেগম থেমে গেলেন, বিরক্ত হয়ে বললেন। আম্মা, আপনি সব সময় বাচ্চাদের মতো করেন কেন? আর এগুলো কি পড়েছেন? আপনার জন্যই সব কয়টা বাদর মাথায় উঠেছে। আজমেরি বেগম গম্ভীর হয়ে বললেন। খবরদার, আমার ক্যাশন নিয়ে কিছু কইবি না বললাম। লুবনা বেগমের পিছন থেকে লামিয়া মাথা বের করে বলল। আহা দাদি, ওইটা অ্যাকশন না, ফ্যাশন হবে। আজমেরি বেগম দাঁত কেলিয়ে হেসে বললেন। ওই একই। এবার লতিফা বেগম বিরক্ত হয়ে থেমে গেলেন। লামিয়া সুযোগ বুঝে দৌড়ে ঘরে ঢুকে গেল, তার পিছন পিছন হামিদাও। মনিরা বেগম এসে বললেন। মেজো ভাবি, জানেন তো লামিয়া কেমন? থাক, আর রাগ করবেন না, চলুন সকালের খাবারের আয়োজন করি। বলেই বাড়ির সব কর্তীরা রান্নার আয়োজন শুরু করলেন। এক এক করে সবাই বাড়ির ভেতরে প্রবেশ করলো।
এদিকে রাশেদ বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎই টের পেল তার হাতে কেউ টান দিল। পিছন ফিরে দেখল শারমিন তার হাত ধরে আছে। রাশেদ ভ্রু কুঁচকে বলল, হাত ধরছেন কেন? হাত ছাড়ুন। অবাক হয়ে শারমিন বলল, আপনি আগে আমায় তুই করে বলতেন, আর এখন হঠাৎ আপনি করে বলছেন কেন? রাশেদ হাত ঝাড়া দিয়ে কাছে গিয়ে হিসিয়ে বলল, আমি তাকে তুই করে বলি যাদের আমি ভালোবাসি, যারা আমার আপন আর সবচেয়ে কাছের মানুষ। শারমিন থমকে গেল, বলল, তাহলে আমি কি? রাশেদ তার মুখের কথা কেড়ে নিয়ে উত্তর দিল, আপনি আমার কেউ নন। বলেই বাড়ির ভেতরে চলে গেল। রাশেদের এমন কথায় শারমিনের বুকটা মোচড় দিয়ে উঠল, কষ্টে চোখের পানি গড়িয়ে পড়ল। সে আস্তে ধীরে ভেতরে প্রবেশ করলো। লামিয়া রুমে বসে আছে তায়েব, তাইবা, লামহা, মাহির আর হামিদা। সকালের ঘটনাগুলো নিয়ে তারা হাসাহাসি করছে। হঠাৎ তাইবা বলে উঠল, বড় আপা, ওই যে খানবাড়ির ছেলেমেয়েরা আসছে, দেখেছো তুমি? হামিদা উদাস মনে উত্তর দিল। হ্যাঁ দেখেছি। সবারই বুঝতে বাকি রইল না হামিদার মনটা খারাপ। খাটে আছো অবস্থায় মাহিরের গায়ে পা দিয়ে হেলান দিয়ে বসেছিল লামিয়া। হঠাৎ ধাক্কা দিয়ে বলল, এই হাত বাড়িয়ে আমার আবেগটা দে। মাহির হাত বাড়িয়ে বাদামি রঙের গিটারটা লামিয়ার হাতে দিল। গিটার নিয়ে লামিয়া ওড়না দিয়ে তারগুলো মুছতে লাগলো। মাহির প্রশ্ন করলো, তুই দেখেছিস সবাইকে? গিটার মুছতে মুছতে লামিয়া বলল। না। এরপর টুংটাং করে বাজাতে শুরু করলো। বই থেকে চোখ তুলে লামিয়ার দিকে তাকালো লামহা, তারপর চশমাটা নাকে ডগায় নামিয়ে এনে বলল, সুন্দর একটা গান ধর। লামিয়া বাঁকা হেসে বলল। ওকে। তারপর গিটারে সুর তুলে গাইতে শুরু করলো। আমার মা বলেছিল, খুকি তুই প্রেম করিস না, ভালো মেয়েদের কপালে ভালো ছেলে জোটে না। বিরক্ত হয়ে লামহা বলল, আরে অন্যরকম গান ধর, পরিস্থিতি বুঝে গান গা। বলেই চোখ টিপল। লামিয়া বুঝতে পেরে আবার সুর তুলো। তুমি দেখিয়াও দেখলা না, ও তুমি শুনিয়াও শুনলা না, তুমি জ্বালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলা না। গান শুনে হামিদা আজ করতে দেরি করলো না, ওর দিকে খোঁজা দিয়েই গাওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে পা থেকে জুতো খুলে লামিয়ার দিকে ছুড়ে মারল। গানটা থামিয়ে লামিয়া কপাল কুঁচকে বলল, মারলি কেন? হামিদা তেড়ে উঠে বলল। তুই এই গান গাচ্ছিস কেন? লামিয়া দুষ্টুমি ভরা স্বরে বলল। তোর কি সমস্যা আমি এই গান গাইলে? হামিদা রেগে বলল। অনেক সমস্যা। লামিয়া মুখ টিপে হেসে খোঁচা দিল। তোর মনের আগুন কেউ জ্বালিয়ে দিয়ে গেছে নাকি? হ্যাঁ। হামিদা কিছু বলতে যাবে এমন সময় পিছন থেকে কণ্ঠ ভেসে এলো। আসতে পারি? সবাই দরজার দিকে তাকালো। সেখানে দাঁড়িয়ে আছে রাশেদ, সাথী, খান পরিবারের সব ছেলে মেয়ে, শুধু লাবিব নেই। তাদের দেখে লামিয়া গিটার পাশে রেখে মাহিরের কোলে শুয়ে চোখটা বন্ধ করে রইল। হামিদা খুশি হয়ে বলল, ভাইয়া আসো। এক এক করে সবাই রুমে ঢুকলো। শারমিন এগিয়ে গিয়ে হামিদাকে জড়িয়ে ধরে বলল। কেমন আছিস? হামিদা মিষ্টি হেসে বলল, ভালো, তুই? শারমিন বলল, ভালো। রাশেদ চারপাশে তাকিয়ে বলল, সবাই চিনে ফেলেছিস নাকি? আবার পরিচয় করে দিতে হবে? ফাহিম বলল। রাশেদ মাথা নেড়ে বলল, ঠিক আছে। তারপর সবাইকে দেখিয়ে বলল, ও তো হামিদা, সবাই চিনিস। আর ওর যে চশমাওয়ালা, ও লামহা। আর ওই যে মাহিরের কোলে আধশো অবস্থায় আছে, ও হলো লামিয়া। আবির বলল, ওটাই লামিয়া। রাশেদ উত্তর দিল। হ্যাঁ। ঠিক তখনই পেছন থেকে লাবিব এসে ঢুকলো, মুখে চওড়া হাসি, বলল, ছোটবেলায় শরীরের ভারে হাঁটতেই পারতো না, এখন এমন শুটকি হলো কিভাবে? লাবিবের কথা শুনে সবাই হেসে উঠল।
এতক্ষণ চোখটা বন্ধ করে শুয়ে থাকা লামিয়া এবার চোখ মেলে তাকালো। প্রথমবারের মতো লাবিবের দিকে তাকালো সে। দুজনেই চোখাচোখি হলো। মনে হলো চোখ দিয়ে যেন দুজন দুজনকে পুড়িয়ে ফেলবে। পাশ থেকে আবির বলল, হা লাবিব, তুই থামবি না? কিন্তু লাবিব কেয়ারলেস ভঙ্গিতে বলল। সত্যিটাই বলেছি। লামিয়া বাঁকা হেসে উত্তর দিল, মানে আপনি এখন কি বলতে চান সবাই আপনার মতো কেঁচো হয়ে জন্মগ্রহণ করবে? এই কথায় লাবিবের মুখ চুপসে গেল। সবাই হাসিতে ফেটে পড়ল। আবার তাইব হাসতে হাসতে বলল, সত্যি কথা বলছিস না? সত্যি কথা ভাত নেই। নিজের সামনে ঝুলে থাকা চুলগুলো সরিয়ে লামিয়া গম্ভীর গলায় বলল, সত্যি কথা দিনে 14 বার বলা যায়। লাবিব ভ্রু কুচকে বলল, তুই সত্যি কথা বলিস? তা শুনি দেখি কি কি সত্যি কথা বলিস। ভাব নিয়ে লামিয়া উত্তর দিল, এই যে একটু আগে বললাম আপনি ছোটবেলায় দেখতে কেঁচোর মতো ছিলেন, একে বেঁকে হাঁটতেন, এটাও কিন্তু সত্যি, সবাই জানে। লাবিব কিছু বলতে যাবে তার আগেই আবির হাত তুলে বলল, হয়ে গেছে, থাম তোরা। ছোটবেলা থেকে একজন আরেকজনের পিছনে লেগে থাকিস, এখনো সেই অবস্থায়? লাবিব চোখ দিয়ে শাসিয়ে চলে গেল। লামিয়া কেয়ারলেস ভঙ্গিতে মুখ ঘুরিয়ে রাখল। তারপর সবাই টুকটাক গল্প করতে করতে নিচে খাবারের জন্য নামতে লাগলো। লামহা বইটা সেলফে রেখে সবার পেছন পেছন হাঁটতে লাগলো। পিছন থেকে আবির হেসে ফিসফিস করে বলল, এখনো আগের মতোই বই পড়িস? কণ্ঠস্বর শুনে লামহার গাটা কেঁপে উঠল। পাশে ফিরে আবিরকে দেখে বিরক্ত হলো। এই ছেলেটা ছোটবেলা থেকে তাকে জ্বালিয়ে মারত। চুপ করে হাঁটতে লাগলো লামহা। আবির আবার বলল, এই কানি শোন। কানে ডাক শুনে লামহার মাথায় যেন আগুন জ্বলে উঠল। গড়গড় করে আবিরের সামনে গিয়ে বলল, দেখেন মিস্টার আবির, আই এম নট ব্লাইন্ড, ওকে? নেক্সটে কানি বললে আমি আপনাকে কানা বানিয়ে দেবো। বলে সোজা হেঁটে চলে গেল। আবির হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর বিড়বিড় করে বলল, ও গড, এই মেয়ের এত রাগ কোথা থেকে আসে? তবু হাসতে হাসতে লামহার পেছন পেছন হাঁটল। খাবারের টেবিলে মুখ ফুলিয়ে বসে আছেন শফিকুল খান। তার পাশে টিয়া রঙের শাড়ি পরে ভারী মেকআপে ঝলমল করছেন আজমেরি বেগম। হঠাৎ শফিকুল খান তাকিয়ে আটকে উঠলেন। তারপর আনিসুল সাহেবকে উদ্দেশ্য করে বললেন, আনিসুল, তোমাদের বাড়িতে কি শাকচুন্নি পেতনি থাকে নাকি? আনিসুল সাহেব হতভম্ব। শফিকুল খান এবার সরাসরি পাশের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললেন, এ বুড়ি মহিলাটা কি ভূতের হয়ে আমার পাশে বসে আছে কেন? আজমেরি বেগম ফোনে ডুবে আছেন, কিছুই শোনেননি। আনিসুল সাহেব বুঝে গেলেন ব্যাপারটা। মুচকি হেসে বললেন, আম্মা, আপনি আবার এভাবে সেজেছেন কেন? আজমেরি বেগম সঙ্গে সঙ্গে ফোনটা নামিয়ে রেগে উঠলেন। বড় খোকা, আমার মেকআপ নিয়ে একটা কথাও বলবি না, এটা ক্যাশন, তুই বুঝবি না। শফিকুল খান মুখ তেতো করে বসে রইলেন। এদিকে সবাই এসে টেবিলে বসলো। লামিয়া আসতেই দেখলো লাবিব তার চেয়ার দখল করে বসে আছে। বাধ্য হয়ে পাশে বসলো লামিয়া। বসে কটমট চোখে তাকালো লাবিবের দিকে। তা দেখে লাবিব হেসে বলল, চোখ দিয়ে আমাকে না গিলে খাবার গিলে আগের মতো হাতি হ, শুকনা মরিচ। রাগে লাল হয়ে গেল লামিয়া। উপায় না পেয়ে নিজের পা দিয়ে লাবিবের পাজরা জোরে চেপে ধরল। লাবিব হঠাৎ চেঁচিয়ে উঠল, আউ! সবাই ভয় পেয়ে তাকালো। লাবিব হেসে বলল, না না, তেমন কিছু না। কিন্তু পাশে লামিয়া নিশ্চিন্তে খাওয়া শুরু করে দিল, যেন কিছুই ঘটেনি। শফিকুল খান এখনো মুখটা গম্ভীর করে বসে আছেন। জায়েদ এগিয়ে বলল, শফিকুল খান রেগে বললেন, তুমি খাও তোমার মজার খাবার, আমি খাবো না। শফিউল খান বললেন, বাবা কেন এমন করছেন? কি কি হয়েছে? শফিকুল খান ধমক দিয়ে বললেন, কেউ আমাকেও সময় দেয় না, নাতি নাতিরাও না, একটু কথাও বলবে না, সবসময় ব্যস্ত। আমির সাহেব বললেন, তাহলে এখন কি বলতে চান বাবা? শফিকুল খান গম্ভীর হয়ে বললেন, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব।
ঠিক তখনই লামিয়া পানি খাচ্ছিল। কথা শুনে পুরো পানি ছিটকে গেল লাবিবের মুখে। লাবিব রেগে লামিয়ার দিকে তাকালো। লামিয়া পাত্তা দিল না। সবাই স্তব্ধ। লামিয়া হেসে উচ্চ শব্দে হেসে উঠল। লতিফা বেগম লামিয়াকে ধমক দিতে লামিয়া বলল, দাঁড়াও দাঁড়াও, একটু হেসে নিই। অনেকদিন পর এমন হাসির কথা শুনলাম। লতিফা বেগম ধমক দিলেন। চুপ করো। শফিকুল খান রেগে বলল, এই মেয়ে এভাবে হাসছো কেন? দেখো না এখানে বড়রা কথা বলছে। কিন্তু লামিয়া হেসেই বলল, আমরা হাসলে দোষ, আর আপনি বুড়ো বয়সে এসে ছোট্টদের সামনে বিয়ে করবেন বললেন, এটাতে দোষ নেই? একটু থেমে আবার বলল, আচ্ছা দাদা, চাইলে আপনার জন্য আমি একটা মেয়ের সন্ধান দিতে পারি। শফিকুল খান শান্ত স্বরে বললেন। কে সে মেয়ে? লামিয়া মুখ টিপে হাসল। আপনার পাশে বসা আজমেরি বেগম। সবাই হকচকিয়ে তাকালো। আজমেরি বেগম ক্ষেপে উঠলেন। মেজো খোকা, তোর সুরি আমারে কি কইল শুনলি? শফিকুল খান তেড়ে বললেন, এই বুড়িটাকে আমি বিয়ে করব? মাথা খারাপ নাকি? আজমেরি বেগম ধমক দিয়ে বললেন, ওই বুইরা বেটা, কারে বুড়ি বলো? তুমি নিজে বুইরা। শুরু হলো বুড়ো বুড়ির ঝগড়া। সবাই হাসফাস করছে হাসি আটকাতে। এ সুযোগে লামিয়া আস্তে আস্তে সরে গেল। লাবিব চুপচাপ তাকিয়ে বলল, অনেক বেশি উঠছিস, দাঁড়া দেখি। আজমেরি বেগমের সাথে ঝগড়ায় না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে শফিকুল খান চেয়ার ঠেলে উঠে গেলেন। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, থাক তোরা, আমি চলে গেলাম। বলেই বাড়ি থেকে বেরিয়ে গেলেন। সবাই দুশ্চিন্তায় পড়ল। আমির সাহেব সবাইকে শান্ত করে বলেন, চিন্তা করবেন না, বাবা সবসময় এরকম করেন। একটু পরই শান্ত হলে ফিরে আসবেন। বাড়ির বাহিরে বেরিয়ে শফিকুল খান রিকশায় উঠলেন। রিকশাওয়ালা বলল, স্যার এত দূরে রিকশায় যাওয়া সম্ভব হবে না। শফিকুল খান, জাহান্নামে স্টুপিড। রিকশাওয়ালা চোখ বড় বড় করে বলল, স্যার ইংরেজিতে গালি দিলেন আমাকে। শফিকুল খান দীর্ঘশ্বাস ফেলে বললেন, না তোমাকে না, আমাকে আমি স্টুপিড বলছি। রিকশাওয়ালা এবার রহস্যময় ভঙ্গিতে বলল, স্যার বাসা থেকে ঝগড়া করে এসেছেন নাকি? আমিও ঝগড়া কইরাই আইছি। এত কষ্ট করি তারপরও কারোর মন জোগাই চলবার পারি না। তাই আমি আজকে রিক্সা নিয়ে মরার সিদ্ধান্ত নিয়েছি। সামনে বাস বা ট্রাক আইলেই সোজা চাপ দিম। আপনি যেহেতু জাহান্নামে যাইতে চান, চলেন একলগে যাই। শফিকুল খান ভয় পেয়ে বললেন, এই রিস্কা থামাও, কোনো কি করছো? আমি মরতে চাই না, রিস্কা থামাও বলছি। ঠিক তখনই সামনে একটা বড় ট্রাক আসছে। রিকশাওয়ালা পাগলের মতো প্যাডেল মারছে। শফিকুল খান আটকে উঠে চেঁচিয়ে বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি মরতে চাই না। রিকশা কাত হয়ে ধাম করে পাশে পড়ে গেল। ধুলি ভরা শফিকুল খান চিৎকার করতে লাগলেন, ও বাবাকে আমাকে মারতে চাই। রিকশাওয়ালা হেসে তাকে উঠাতে উঠাতে বলল, স্যার আমি তো মজা করছিলাম, আপনি কিন্তু আমার কথা সিরিয়াস নিয়ে নিলেন। শফিকুল খান হাঁপাতে হাঁপাতে চোখ বড় বড় করে তাকিয়ে রইলেন। নিজের রুমে এসে উল্টো হয়ে শুয়ে আছে লামিয়া। মনটা একদম ভালো নেই। মনে হচ্ছে কেন অকাজে যদি নিজেকে ব্যস্ত রাখতে পারত তবে একটু হয়তো ভালো লাগতো। কিছুক্ষণ গালে হাত দিয়ে শুয়ে থেকে ভাবলো কি করা যায়। হঠাৎই এক ধাক্কায় উঠে দাঁড়ালো। আয়নার সামনে গিয়ে এলোমেলো চুলগুলো আশ্রয় বেঁধে নিতে শুরু করলো। তখনই দরজায় টোকর শব্দ হলো। লামিয়া ভেবে নিল মাহির এসেছে, তাই কোনো কিছু না ভেবে চুলে ফিতা লাগাতে লাগাতে বলল, আমির, দরজা খোলা আছে, ভেতরে আয়। কথা শেষ হতে না হতেই ভেতরে ঢুকলো লাবিব। কিন্তু লামিয়ার তা খেয়াল হলো না। সে ভেবেছিল মাহির কিংবা তাইবা এসেছে, তাই পিছনে না তাকিয়ে বলতে লাগলো, শোন, আজ কিন্তু একদম দারুণ একটা প্ল্যান আছে। কথা শেষ করতে না করতেই হঠাৎ পেছনে তাকালো। তাকাতেই ভ্রু কুচকে বলল, কি চাই? কোনো উত্তর না দিয়ে লাবিব ঝড়ের গতিতে এসে খপ করে লামিয়ার লম্বা বেনি টেনে ধরল। আচমকা এমন আঘাত পেয়ে লামিয়া একটু পিছিয়ে গেল। লাবিব শক্ত করে চুল ধরে বলল, সাহস খুব বেরিয়েছে তাই না?
রাগে গলা কাঁপতে লাগলো লামিয়ার। চুল ছাড়ুন, না হলে খুব খারাপ হবে। কিন্তু তার কথায় কান্না দিয়ে লাবিব আরো জোরে চুল টেনে ধরলো, তারপর বলল, কি করবি? আর আমাকে পা দিয়ে চেপেছিলি কেন? এবার সত্যি সাংঘাতিক রেগে গেল লামিয়া। কেউ তার চুলে হাত দেবে এটা সে সহ্য করতে পারে না। দাঁত কিনমির করে বলে উঠল, লাবিব ভাই প্লিজ চুল ছাড়ুন, প্লিজ। কেউ আমার চুলে হাত দিক, সেটা আমার একদম পছন্দ নয়, প্লিজ ছাড়ুন। লাবিব আস্তে করে চুল ছেড়ে দিল। লামিয়া চুল ছাড়া পেয়ে লাবিবের হাতের থেকে দূরত্ব বজায় রেখে বলল, দ্বিতীয়বার এমন সাহস দেখাতে আসবেন না, আমি সে নই, এটা ভুলে যাবেন না। বলি চলে গেল লামিয়া। লাবিব বেশ শান্ত দৃষ্টিতে লামিয়ার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে চলে গেল নিজের রুমে। লামিয়া আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিক করে কাঁধে ব্যাগ নিয়ে বেরিয়ে গিয়ে মাহিরকে ডেকে বলল, তো বাইক বাহির কর, আজ ভার্সিটিতে যাব। মাহির বাইক আনতে এগিয়ে যেতেই ঘড়ির দিকে তাকালো লামিয়া। আশেপাশে তাকাতেই চোখটা আটকে গেল তিনতলার বারান্দায়। লাবিব দাঁড়িয়ে তাকিয়ে আছে লামিয়ার দিকে। লামিয়া আর চোখে তাকিয়ে লাবিবকে দেখে অন্যদিকে তাকালো। এদিকে মাহির বাইক নিয়ে আসতেই লামিয়া উঠে বসলো। দুজনে চলে গেল। লাবিব কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমে ঢুকে গেল। বাগানে চেয়ারে বসে গল্প করছিলেন শফিউর, আমির জায়েদ, আনিসুল, হামিদ, হাসিম আর আজমির সাহেব। তখনই ময়লা কাপড়ে কোমরে হাত দিয়ে ও বাবাগো ও মাগো করতে করতে গেটে প্রবেশ করল শফিকুল খান। আজমেরি বেগম সাজগোজ করে বের হচ্ছিলেন। গেটে চোখ ছোট করে শফিকুলের দিকে তাকালেন। ইউ ভিক্ষুক, অন্য বাড়ি গোয়িং, এ বাড়িতে নট অ্যালাউ ভিক্ষুক। কথার মানে না বুঝলে ভিক্ষুক বলেছে এটা ঠিকই বুঝলো শফিকুল। রেগে উঠল। এই বলি চুপ, এই তুই ভিক্ষে শাক শুরু মূল্য। আজমেরি বেগম খেপে বললেন, ওই বুইড়ার ঘরের বুইড়া আমারে বুড়ি কইলি? ইউ বুইড়া, মি নট। শফিকুল বিরক্ত হলো। এই মহিলার সাথে তর্ক করে লাভ নেই। ঠিক হলো নিজের রুমে যাবে। হাঁটতে আজমেরি বেগম রাস্তা আটকে দাঁড়ালেন। এই বাড়িতে ভিক্ষুক নট অ্যালাউ, ইউ গেট আউট। শফিকুল রেগে বলল, আমাকে দেখি ভিক্ষু মনে হচ্ছে? আজমেরি বেগম ছোট বাঁকিয়ে বললেন, না, জমিদার লাগছে। চেঁচামেচি শুনে আনিসুল সাহেবরা এগিয়ে এলেন। কি হয়েছে আম্মা? আজমেরি বেগম দেখিয়ে বললেন, বড় খোকা, একটা ভিক্ষুক এসেছে। সবাই শফিকুলের দিকে তাকিয়ে হা হয়ে গেল। আমির সাহেব অবাক হয়ে বললেন, বাবা আপনি এই অবস্থা কেন? বাবার ডাক শুনতেই আজমেরির চোখ কুচকে তাকালো। শফিকুল খান ধমকে বলল, এত প্রশ্ন না করে ধরা, ক্ষমতা বেশ শেষ হয়ে যাচ্ছে। আজমেরি খিলখিল করে হেসে উঠলেন। সকালে না বললে ইউ স্ট্রং, এখন স্ট্রংগিরি কই গেল এখন? রেগে শফিকুল বলল, আনিসুল, এই শাক চোখ নিয়ে বুড়িকে চুপ থাকতে বল, না হলে কিন্তু অনেক খারাপ হবে। আজমেরি ব্যঙ্গ করে বললেন, কোমর ভাঙ্গা বুড়ো খারাপ করতেছে, আগে কোমর ঠিক করো। বলি হেসে চলে গেল। সবাই হা হয়ে তাকিয়ে রইল। শফিকুল বিরক্ত হয়ে বলল, কি দেখছে? ধর আমাকে করে নিয়ে যা। আস্তে ধীরে সবাই তাকে বাসায় নিয়ে গেল। দুপুর 12:30। গরমে পড়ে যাচ্ছে চারপাশটা। ঘেমে নেই ক্লাস শেষে রিক্সার অপেক্ষায় দাঁড়িয়ে হামিদা। এক রিক্সা ঠিক করতেই দৌড়ে এসে উঠে বসল সাফওয়ান। আপনি? বিস্ময় বলল হামিদা। কোনো পাতা না দিয়ে সাফওয়ান বলল, মামা সোজা লেকের পারে যান। হামিদা তাড়াতাড়ি বলল, না, আমি বাসায় যাব। সাফওয়ান চোখ রাঙিয়ে বলল, বেশি কথা বললে ধাক্কা দিয়ে ফেলে দেব তোকে। চুপ করে বসলো হামিদা। সাফওয়ান তাকিয়ে বলল, আসার পর তোকে সময় দিতে পারিনি, কেমন আছিস? যেমন দেখছেন। গম্ভীর উত্তর দিল হামিদা। আমাকে জিজ্ঞেস করবি না আমি কেমন আছি? হালকা হেসে হামিদা বলল, অবশ্যই ভালো, জিজ্ঞেস করে লাভ নেই। সাফওয়ান হাসলো।
রিক্সা লেকের পাড়ে থামলো। হামিদা নামলো না দেখে ধমক দিল সাফওয়ান। ভয়ে নেমে এলো সে। সাফওয়ান হাত ধরে সামনে টেনে নিল। হামিদা মুচড়ামুচড়ি করলো কিন্তু পারল না হাত ছাড়াতে। নদীর ধারে এসে হাত ছেড়ে দিয়ে বলল, আমার বাইরের খবর জানলি, ভেতরের খবর জানলি না? হামিদা চুপ করে বসে আছে। তা দেখে সাফওয়ান হামিদের পাশে বসে মাথা রাখলো তার কোলে। হামিদা চমকে উঠে তাকিয়ে আছে সাফওয়ানের দেখে। তা দেখে সাফওয়ান বলল, এইভাবে তাকিয়ে আছিস কেন? আগে তো আমার মাথার হাত বুলিয়ে দিতি, আজও কি দিবি? চোখ বেয়ে নেমে এলো জল। সেটা মুছে দিল সাফওয়ান। হঠাৎ হু হু করে কেঁদে উঠল হামিদা। সাফওয়ান হাসি দিয়ে বলল, আগে নাক ছিটকিয়ে কাঁদতি, দেখি এখনো কি তোর মনেই? হামিদা ছোট ছোট ঘুষি মারতে লাগলো তার বুকে। সাফওয়ান জড়ি ধরতেই হামিদা ছটফট করলো। তা দেখে সাফওয়ান ধমক দিল, আবার ছটফট করলে পানিতে চুবাবো। শান্ত হলো হামিদা। সাফওয়ান তার মাথায় চুমু দিল। তুই জানিস তোকে দেখার জন্য আমি কতটা ছটফট করেছি? অভিমানী সুরে বলল হামিদা। আমি ওকে মিস করিনি, জানেন কত কষ্টে ছিলাম। ভাবতাম আপনি হয়তো অন্য কাউকে বিয়ে করেছেন। সাফওয়ান জবাব দিল, তুই ছাড়া আমার হৃদয়ের আর কেউ জায়গা পাবে? হামিদা উঠে বসতে চাইল কিন্তু সাফওয়ান আরো জোরে জড়িয়ে ধরে বলল, এইভাবে থাক, ভালো লাগছে। হামিদা হালকা হেসে সাফওয়ানকে জড়িয়ে ধরল। সকল রাগ অভিমান ভেঙে গেল হামিদার। সে তো এটাই চেয়েছিল, প্রিয় মানুষের ভালোবাসা একটু বুকে জড়িয়ে রাখা। এত বছর পর সাফওয়ানের ভালোবাসা পেয়ে হামিদার সব রাগ অভিমান পানি হয়ে গেল। কাঠফাটা রোদে বিরক্ত হয়ে গত ২০ মিনিট ধরে ভার্সিটির মাঠে দাঁড়িয়ে আছে লামিয়া আর মাহির। তাদের ঠিক সামনে দাঁত খেলিয়ে দাঁড়িয়ে আছে ভার্সিটির কুখ্যাত সিনিয়র ছেলেদের গ্যাং। তাদের দেখে লামিয়া চরম বিরক্ত। একে তো গরমের মধ্যে তাদের দাঁড় করিয়ে রেখেছে, তারপর এই দাঁত কেলানো হাসি দেখে লামিয়ার রাগে শরীর লড়ছে। তবু নিজের রাগ কন্ট্রোল করে বিরক্ত নিয়ে বলল, এইভাবে নিজেদের হলুদ রঙের দাঁত নিয়ে যে হাসছেন লজ্জা করে না? আপনাদের টুথপেস্টে কি লবণ নেই বাকি? সবগুলো ছেলের মুখ থেকে হাসি উধাও হয়ে গেল লামিয়ার কথা শুনে। লামিয়া আবার বলল, আমাদের এইভাবে দাঁড় করিয়ে রাখার মানে কি? তাদের মধ্যে থেকে একটি ছেলে বলল। লামিয়া বিরক্ত হয়ে বলল, জি হ্যাঁ, অনেক অসুবিধা হচ্ছে। আপনাদের এমন উদ্ভট মার্কা চেহারা দেখতে খুব বিরক্ত লাগছে। সিনিয়ররা সবাই কপাল কুঁচকে তাকালো। একটা ছেলে বলল, সোজা সাপটা উত্তর দিল লামিয়া। কোনো সন্দেহ আছে? পিছন থেকে একটি ছেলে বলল। লামিয়া বাঁকা চোখে ছেলেটার দিকে তাকালো। মাহির একবার লামিয়ার দিকে তাকিয়ে আবার ছেলেগুলোর দিকে তাকালো। রাসেল বলল, লামিয়া বলল, কেন? আপনারা জঙ্গলি নাকি যে ভয় পাবো? রাসেল বলল, লামিয়া ভ্রু যে বলল, তাই নাকি? রাসেল বলল। লামিয়া বলল, আর ঠিক কতক্ষণ অপেক্ষা করব? রাসেল বলল। লামিয়া কিছু বলতে যাবে তার আগে একটা বাইক এসে থামলো তাদের সামনে। সব ছেলেরা একসাথে বলে উঠল, ওই তো ভাই এসেছে। তা শুনে লামিয়া কপাল কুঁচকে তাকালো। সাদা শার্ট কালো প্যান্ট পরা একটি ছেলে তাদের সামনে এসে দাঁড়ালো। একটা ছেলে একটা চেয়ার এনে দিলে সে আরাম করে বসে বলল। রাসেল বলল, বসে থাকা ছেলেটা সামনে তাকাতেই তার চোখ আটকে গেল শ্যামবর্ণের মেয়েটাকে দেখে। খয়েরি রঙের কামিজ ওড়না গায়ে ক্রস করা, চুলগুলো বেনি, সামনে দিয়ে লেয়ার কাট। চুলগুলো মুখের চারিদিকে ছড়িয়ে পড়েছে। মুখে একরাশ বিরক্তি আর কালো বাদামি রঙের চোখগুলোতে তেজ দেখা দিচ্ছে, যা তাকে মুগ্ধ করেছে। সে সবসময় ভার্সিটিতে আসলেই
মেয়েরা গলায় ওড়না ঝুলিয়ে রাখে, মুখে গাদা মেকআপ করে আসে, যা দেখতে তার বিরক্ত লাগে। কিন্তু এই মেয়ের মধ্যে তার ছিটে ফোটাও নেই, একদম সাদামাটা। এক ধ্যানে চেয়েছে ছেলেটি লামিয়ার দিকে। পাশ থেকে রাসেল হালকা ধাক্কা দিয়ে বলল। তা শুনে জুনায়েদ ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো। লামিয়া ভ্রু কুচকালো, তার মানে ছেলের নাম জুনায়েদ। তাতে তার কি? জুনায়েদ হালকা কাশি দিয়ে বলল,